স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। আগামী 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারে মানসিক স্বাস্থ্য দিবস পালন হবে কর্মক্ষেত্রে মানসিক শান্তিকে প্রাধান্য দিয়ে। নারীর জন্য কর্মক্ষেত্র আর ঘর, মানসিক শান্তি আসলে কোথায়? নারী কিভাবে শিকার হয় লাভ বোমিং, গ্যাসলাইটিং আর নার্সিসিস্টিক বিভিন্ন প্রবণতা দ্বারা? আজ অন্য পক্ষে আলোচনা করব নারীর মানসিক স্বাস্থ্য গুরুত্ব পায় কতটা, এই বিষয়ে আলোচনার সঙ্গে আছেন ইনোভেশন ফর ওয়েলবিং এর ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মনিরা রহমান এবং লেখক উন্নয়ন কর্মী কিজি তাহনিন। স্বাগত আপনাদের দুজনকেই। যদিও আরও 5 দিন বাকি আছে, কিন্তু আমরা একটু আগেই অনুষ্ঠানটা করতে চাইলাম। আপনার কাছ থেকে আসলে মনিরা রহমান জানতে চাইবো যে যদিও এবারকার বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্র এবং সেখানকার শান্তি, কিন্তু সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্য বিষয়টা আমাদের দেশে এতখানি পেছনে পড়ে থাকে, আমরা এতই এই বিষয়টাকে কম গুরুত্ব দিই। সেই গুরুত্বের জায়গাটা আসলে এই ধরনের দিবস আসলে কতখানি মনে হয় যে আসলে তুলে ধরা দরকার সামনে, সেই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। আসলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটাই করা হয়েছিল যে সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করার জন্য, এবং নানা বিষয়ে মানসিক স্বাস্থ্য তো জড়িত, সেটা শিক্ষা বলি, কর্মক্ষেত্র বলি, পরিবেশ বলি, মানবাধিকার বলি, সবটার সাথে যে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক সেগুলোকেও তুলে নিয়ে আসা এই বিশ্ব স্বাস্থ্য মানসিক দিবসের প্রতিপাদ্য বিষয়। এবার যেমন ধরা হয়েছে কর্মক্ষেত্র। এখন কর্মক্ষেত্র বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটা নারী যখন গৃহকর্ম কাজ করে সেটাই তার কর্মক্ষেত্র। আবার যদি বলি যে গৃহিণী যিনি কাজ করছেন গৃহে, সেটা ইনফর্মাল কর্মক্ষেত্র, কিন্তু আবার যিনি ফর্মাল কর্মক্ষেত্রে কাজ করছেন সেটা তো আমরা জানি। শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু একটা কর্মক্ষেত্র। তার মানে সকল কর্মক্ষেত্রে আসলে নারীর অংশগ্রহণকে তখনই করা যাবে যদি সেটা একটা মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ, তার যে স্বীকৃতি এগুলোকে নিশ্চিত করা যায়, তার প্রাপ্য তার যে অধিকার সেগুলোকে নিশ্চিত করা যায়, তাহলেই কিন্তু আসলে সেটাকে করা যাবে। সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যকে আমরা কতটা গুরুত্ব দিই, নারী পুরুষ বাদই দিলাম? এমনিতেই তো আমরা জানি যে আমাদের দেশে 2019-এর যে জরিপ সেখানে বলছে যে 18.8% প্রাপ্তবয়স্ক এবং 12.6% শিশু যাদের ডায়াগনোজ মেন্টাল ইলনেস আছে। আমাদের এখন কতজন আমরা ডায়াগনোসিস করতে যাই, তার মানে আসলে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে আছে এর থেকে অনেক বেশি সংখ্যক, প্রথম কথা। দ্বিতীয়ত হলো তার মধ্যে 95% কোনো ধরনের চিকিৎসা সেবা পায় না। এটা কিন্তু সরকারি হিসাব এবং জাতীয় জরিপের হিসাব। এরপরে আমাদের কোভিড গেছে, এরপরে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটের যে গেছে, যে ভায়োলেন্স আমরা দেখছি, সব মিলিয়ে বিদ্বেষ, ঘৃণা, নানাভাবে তার জীবনকে সীমিত করে ফেলার চেষ্টা, এগুলো তো অবশ্যই মানসিক স্বাস্থ্যের উপরে ব্যাপক প্রভাব ফেলছে। এবং আমরা ট্রমা নিয়ে এখন প্রচুর কথা বলছি। আমি ট্রমাতে ফিরবো, তার আগে আমি একটু যদি কিজি, আপনি একজন উন্নয়ন করি এবং সেই সঙ্গে লেখক হিসেবে যদি একটু বলেন। আমি আমার সূচনা বক্তব্যে কতগুলো শব্দ বলেছিলাম, লাভ বোমিং, গ্যাসলাইটিং, নার্সিসিস্টিক যে প্রবণতা, এই সব প্রবণতা দ্বারা দেখা যায় যে বেশিরভাগ মেয়েরা আক্রান্ত হয়। পুরুষরা আক্রান্ত হন না তা না, নিশ্চয়ই হন, কিন্তু নানান সামাজিকীকরণের মধ্য দিয়ে তারা যান বলেই তারাই এগুলোর বেশি শিকার হন। গ্যাসলাইটিং বলেন, অথবা লাভ বোমিং বলেন, অথবা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো থাকে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন, একটা মেয়ে কিভাবে সচেতন হতে পারে এই বিষয়গুলো, যাতে তাকে মোকাবেলা কিভাবে করতে পারে সে? ভালো প্রশ্ন উর্মি, ধন্যবাদ। কিন্তু ওই যে প্রশ্নগুলো, মেয়েরা আসলে সচেতন কি না, মানে আমার যখনই মনের কথা আসে না, ওই যে লেখক বলেন, আমার বারবার মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে আসে, তোমার মন নাই কুসুম। তো ওটা একটা পুতুল নাচের রীতিকথা, একটা অন্য প্রেক্ষাপটে হয়তো বলা হয়েছে, কিন্তু আসলেও ব্যাপারটা
বারবার এখানে চলে আসে যে তোমার মন নাই কুসুম। আমরা কি আসলে জানি কি না যে মন ব্যাপারটা কি, নারী বোঝে কি না মন ব্যাপারটা কি? কারণ আমি একটা আমার পর্যবেক্ষণ দ্বারা দেখেছি যে একটা পরিবারে সবচেয়ে বেশি মানসিক যে আসলে আমি বলবো যে স্ট্রেস, সেটা আসলে একজন আমি বলছি না পুরুষের কথা, যেহেতু আজকে নারী নিয়ে আলোচনা করছি, এবং তার বেশি হয় যিনি আসলে তার কর্মক্ষেত্রে একটা রিটায়ারমেন্টের পর একটা পরিবারের এমন একটা জায়গায় গিয়েছে যে তখন তার বিশ্রাম প্রয়োজন, তখনও তিনি বিশ্রাম পাচ্ছেন না। তো তাতে কি হয় কি, এবং তিনি নিজেও স্বীকার করেন না বা বিশ্বাস করেন না যে তার বিশ্রামের প্রয়োজন আছে। অনেক ধরনের চাপিয়ে দেওয়া, আমাকে পারতে হবে, এই পারতে হবে যে সামাজিক যে চাপ, সুপার উইমেন হওয়ার এই চাপটাই নারীকে আসলে বাধাগ্রস্ত করে একটি স্বাস্থ্যকর মানসিক একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে। আমার আপা একটা জরিপের কথা বলছিলেন, আমি ঠিক গত বছর বিডি নিউজ 24-এ একটা লেখা দেখেছিলাম একদম অক্টোবরের দিকেই মানসিক স্বাস্থ্যের এই ইয়েটাতে। সেখানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, তারপরে এজেন্ডা অ্যালায়েন্স, ওদের কিছু ডেটা ছিল, বলছে যে প্রায় বৈশ্বিকভাবে 19% নারীরা হচ্ছে মানসিক অস্থিরতা এবং অবসাদে আক্রান্ত, যেখানে পুরুষের সংখ্যাটা হচ্ছে 12%। এবং যেই নারীরা 53% নারী যারা আসলে অবসাদে আক্রান্ত, তাদের মধ্যে মানে যারা আক্রান্ত আমাদের 53%ই হচ্ছে কোনো ধরনের সহিংসতার শিকার, মানসিক কিংবা শারীরিক। তো পুরুষের ক্ষেত্রে তো এই অবস্থাটা নাই, পুরুষকে তো শারীরিক সহিংসতার শিকার হতে হয় না। একটা নারী ছোটবেলা থেকে নানাভাবে ট্রমাটাইজড হয়, ব্যাড টাচের শিকার হয়, ফিজিক্যালি অ্যাবিউজড হয়, বলতে পারে না, জানে না, তারপরে তার পিউবার্টি, তার মাতৃত্বকালীন সময়, তারপরে মাতৃত্ব পরবর্তী সময়, মেনোপোজ, মানে কতগুলো ধারা প্রাকৃতিকভাবে আছে, সেটা তো পরিবারের মানুষও বোঝে না। কর্মক্ষেত্রে আপনি ছুটি নিতে যান যে আজকে আমার শারীরিক কোনো কারণে আমি বিষাদগ্রস্ত, আমার মানে আমার একটা ছুটি লাগবে, আমার মন অবসাদগ্রস্ত, সেখানেও কিন্তু আপনাকে বোঝবার মতন কোনো ধরনের জায়গা তৈরি হয়নি। আমার সবসময় মনে হয় যে শরীরের অসুস্থতার জন্য অফিসে ছুটি দেওয়া হয়, কোনো দিন মানসিক অবসাদের জন্য যদি আপনি বলেন যে আমার আজকে ছুটি লাগবে, সেটা কখনো গ্রাহ্য হবে না, একদমই গ্রাহ্য হবে না। আমার প্রশ্ন আপনার কাছে ছিল যে যে বিষয়গুলো লাভ বোমিং, গ্যাসলাইটিং বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, আমি আবারও আসবো সেই বিষয়ে। তার আগে একটা কথা যদি আমি একটু মনিরুর রহমান জিজ্ঞেস করি, যে সমাজে যে পরিমাণ নারী বিদ্বেষ এই মুহূর্তে আসলে বিরাজমান অনেক দিন ধরেই, হ্যাঁ, সেই জায়গায় এসে আসলে মানসিক স্বাস্থ্য নারীদের আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ তো রয়ে যাচ্ছে। মানে মানুষের স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন আমি ভয়মুক্ত থাকতে পারবো, যখন আমার যা পটেনশিয়াল সেটা আমি প্রকাশ করতে পারবো, যখন আমি স্বস্তিদায়ক একটা পরিবেশের মধ্যে থাকতে পারবো, একটা সাপোর্টিভ কেয়ারিং একটা পরিবেশের মধ্যে থাকতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে ঠিক এর উল্টোটাই কিন্তু এখন ঘটছে, যেখানে আমি প্রতিনিয়ত ভয়ে আছি। আমি রাস্তায় বের হলেই কোনো এমন কোনো পোশাক নিয়ে না, শুধু যে ধরনের তাকে হেনস্থা করা হচ্ছে, সেই বিষয়গুলো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসাবে থাকছে। আপনি যদি অনলাইনে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে মেয়েদের সম্পর্কে, কোনো একটা পোস্ট দিলে তাকে মনে হচ্ছে কিভাবে আক্রমণ করবে, কতভাবে আক্রমণ করবে, এবং তাকে যে হীন নীচ করে দেখার যে প্রবণতা হচ্ছে, তো সেগুলো তো আসলে কোনো মানুষ মুক্ত, স্বাধীন এবং শান্তির মধ্যে বসবাস করতে পারে না। ভীষণ সাফোকেটিং। আর সবচেয়ে বড় যে কঠিন একটা ব্যাপার সেটা হলো, ধরেন আমি হয়তো সেরকম পরিস্থিতির শিকার হইনি, কিন্তু আমি তো সে ভয়ে আছি। অর্থাৎ যে কিনা শিকার হয়েছে আর যে কিনা শিকার এখনো হয়নি, সে একটা পার্থক্য নেই। কারণ আমি প্রতিনিয়ত যে সেন্স অফ ফিয়ার, এটা আপনাকে শেষ করে দিবে। আপনার জীবনের যা কিছু আশা, স্বপ্ন, আপনি যা কিছু অর্জন,
যা কিছু করতে চান সব শেষ হয়ে যাবে যদি আমি সারাক্ষণ একটা ভয়ের মধ্যে বাস করি। এই সেন্স অফ ফিয়ার নিয়ে যদি একটু কথা বলি কৃতি তাহনিন, এটা খুবই সুন্দর একটা শব্দ যে আমার সাথে ঘটেনি কিন্তু আমার কোনো বন্ধুর সাথে ঘটেছে কিংবা আমার বন্ধুর সাথেও ঘটেনি, আমি একেবারে এই জিনিসটি অনলাইনে দেখছি, কিন্তু এক ধরনের ভয়, এবং এই ভয় আমাদেরকে সমাজ রাষ্ট্র দেখাতে চেয়েছে, আগেও দেখাতে চেয়েছে, এখনও দেখাচ্ছে। কিভাবে মোকাবেলা করা যায় সেটি যদি একটু বলেন। আমার তো মনে হয় অনেক সময় প্রয়োজন মোকাবেলা করতে। এই যে আপা বললেন না, আমরা ভয়টা আসলে কি আমরা শিকার না? আপনি ফেসবুকে যেয়ে দেখেন, আপনি এই অনুষ্ঠানের পরে যে কমেন্ট বক্সে কমেন্টগুলো আসবে সেগুলো দেখেন, সেগুলোও তো অ্যাবিউজ। যে শব্দগুলো ব্যবহার করা হয়, হয়তো আপনি বা আমরা রাস্তায় কোনো হয়তো মানে সরাসরি কোনো একদম সহিংসতার শিকার হচ্ছি না, কিন্তু প্রতি মুহূর্তে আসলে এই যে ভয়টা, এটা আমাদেরকে গ্রাস করছে। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের খুব ছোটবেলা থেকে পারিবারিকভাবে এই শিক্ষাটা হওয়া দরকার। আমাদের একা থাকার একটা ভয় আছে মেয়ে হিসাবে, আমাদের একা আসলে আমি একা থাকা মানে একা জীবন যাপন করার যে ভয়টা, এটা কিন্তু এই যে আপনি একটু আগে বলছিলেন, আমি ওই জায়গাটায় আসতাম, গ্যাস লাইটিং বলেন, যে ধরনের শব্দই আজকাল আমরা ইউজ করি না কেন, আমরা লাভ বোমিং এর শিকার হই কিন্তু এই কারণেই, কারণ আমরা একা থাকতে চাই না, এবং যে কোনো মূল্যে আমাকে এমন একজনের সাথে থাকতে হবে যিনি পুরুষ, যিনি আমার করবেন, হ্যাঁ উনি আমাকে প্রোটেক্ট করবেন এবং উনি আমার অধিকার দিবেন। আমি ওকে কাজ করার অধিকার দিয়েছি, আমি ওকে বের হওয়ার অধিকার দিয়েছি। এই যে আমরা না সবসময় ভ্যালিডেশন চাই, অধিকারটা আমাকে অন্য কেউ দিবে, এটা সামগ্রিকভাবে এখনো আমাদের ধারণা যে আমরা পারি না। তো আসলে যখন আমি বুঝতে পারবো অধিকারটা আমাকে কেউ দেবে না, এটা আমার জন্মগত অর্জন করা অধিকার, এটা আমাকে আসলে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে, আমার মনে হয় অনেকখানি সহিংসতা এবং এই যে সাহসটা তখন হবে, ফিয়ারটা কেটে যাবে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আবারও ফিরছি আলোচনায়। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত। অন্য পক্ষে আজ অন্য পক্ষে আলোচনা করছি মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারীর মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্ব পায় এই বিষয়ে। মনিরুর রহমান, আমরা যেহেতু শেষ অংশে আছি অনুষ্ঠানের, আপনি সেন্স অফ ফিয়ারের কথা বলেছেন এবং সেই বিষয়টি আসলে কিভাবে মোকাবেলা করা যায়, এখানে রাষ্ট্রের দায়িত্ব কি, পলিটিক্যাল গুডউইল দরকার কিনা, এই বিষয়গুলো যদি বলেন। একই সাথে আসলে নিজের জন্য যে সময় রাখার বিষয়টা, যেটা আমরা একদমই রাখতে পারি না, সেটাও যদি একটু বলেন। আসলে এই ভালো থাকার জন্য তো সার্বিকভাবে একজন ব্যক্তি যেমন কাজ করতে হবে, তেমন তার পরিবার, তার সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে এই কাজটা করতে হবে। তো এই সেন্স অফ ফিয়ারটাকে যদি দমন করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে আমি ব্যক্তি থেকে যদি শুরু করি, ব্যক্তির মধ্যে এমন কিছু স্কিলস অর্জন করতে হবে এবং জানতে হবে যে আমার এই ফিয়ারটা আমি নিজে কিভাবে মোকাবেলা করতে পারি। এর জন্য অনেক সাইকোসোশ্যাল টিপস আছে যেগুলো লাইফ স্কিল শিখে নেওয়া যায়। কোন ধরনের প্রবলেমগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে সচেতন থাকা, কোন জায়গায় কী ধরনের কমিউনিকেশন করতে হবে সেই সম্পর্কে সচেতন থাকা। এরপর আসছে পরিবার কিন্তু একটা চমৎকার একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে পারে এবং তার যে রিকগনিশন সেটাকে সে এনশিওর করতে পারে, সব ধরনের কেয়ার সে দিতে পারে। এই জায়গাটার পরে আমি বলবো যে সমাজ এবং রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। যদি আমি বলি কর্মক্ষেত্র, সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এবং রাষ্ট্রের ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, বিশেষ করে আমরা এই জুলাই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আরও বেশি করে বুঝতে পারছি, সেটা হলো যে আমরা সবসময় বলে এসেছি যে জিরো টলারেন্স নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে বা নারীকে ভয় দেখানোর ক্ষেত্রে, নারীর জীবনকে বিভীষিকাময় করে ফেলার ক্ষেত্রে জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সটা কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে করা যায়, যে তারা খুব সুস্পষ্টভাবে তাদের যে অবস্থানটা যদি ঘোষণা দেয় এবং কোনো ইনসিডেন্ট যদি ঘটে তার সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা। মানসিক স্বাস্থ্যের সাথে আসলে এটাও খুব ভালো মতো কানেক্টেড বা রিলেটেড। যদি বলি কিজি, আপনার কাছে যেটি আসছিলাম, যে আপনি যদি একদম পার্সোনাল জায়গা থেকে বলেন, মেয়েদের আসলে কোন কোন বিষয়ে সচেতন থাকা দরকার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে? আচ্ছা, মেয়েদের প্রথম যেটা জানতে হবে যে মেয়েদের মন আছে, শরীরের মতো তাদের মনকে গুরুত্ব দিতে হবে। তো একটা সম্পর্কে যাওয়া, সেটা প্রেমিকের সাথে হোক, সেটা পরিবারের
কোনো মানুষের সাথে কেউ তাকে, পরিবারের কেউ তাকে আসলে ক্ষতিগ্রস্ত করছে, অ্যাবিউজ করছে, আমি শুধু ফিজিক্যাল অ্যাবিউজের কথা বলছি না, শব্দ দিয়ে আঘাত করছে, তাকে সেলফ কনশাস হতে হবে, অ্যাওয়্যার হতে হবে। যেহেতু বিষয়টা নতুন, যেহেতু আমরা আস্তে আস্তে বুঝতে শিখছি যে আমাদের অস্তিত্ব গুরুত্বপূর্ণ, সেহেতু আমার মনে হয় যদি প্রয়োজন হয়, যে শব্দটা নিয়ে আমাদের এখনও ট্যাবু আছে, কাউন্সিলিংয়ের ব্যাপারটাকে জোরদার করতে হবে। আপা আরও ভালো জানবেন, এটা অবশ্য রাষ্ট্রের কাজ, এটা যারা চিকিৎসা বিজ্ঞানে আছে, নীতি নির্ধারকদের কাজ। আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে বলতে হবে যে তোমার সমস্যা নিয়ে কথা বলা কোনো অন্যায় না, কোনো লজ্জা না। একটা কথা যদি কিজি আপনাকে একটু ধরিয়ে দিই, যে আমরা অনেক কিছু করিনি এখন কর্মক্ষেত্রে, যেহেতু কর্মক্ষেত্রের সাথেই কথা হচ্ছে, আমরা আসলে নিজের জন্য কতটুকু সময় দেই, এটা যে কতখানি জরুরি, কখনো একটু বসে ভাবি কিনা নিজেকে ধরতে পারার জন্য যে দরকার সময় দরকার, সেটা আমরা দেই কিনা? না, আমরা দেই না। কারণ প্রথম কথা, বাড়ি ফিরলে একটা মেয়ে আপনি শুনবেন যে সারাদিন কি করেছো, বাসায় তো অনেক কাজ। তো এখন ওই যে সুপার ওমেন হওয়ার যে তাগাদাটা, যেটা আমাদেরকে বিজ্ঞাপন দেখায়, যেটা আমাদেরকে পরিবার যে স্বপ্ন দেখায়, সমাজ দেখায়, আমার প্রথম কথা হচ্ছে সুপার ওমেন হওয়ার ধারণাটা বাদ দিতে হবে। কোনো মানুষ আসলে মানে সুপিরিয়রিটির জায়গায় যাওয়ারই প্রশ্ন নাই, তার একটা নির্দিষ্ট টু ডু লিস্ট থাকবে এবং প্রত্যেকে সেই হিসেবে আলাদা। একদম ধন্যবাদ, আমার একদমই সময় নিয়ে আজকে কিজি, আমরা নিশ্চয়ই আবার এই বিষয়ে কথা বলবো। মনিরা রহমান এবং কিজি তাহনিন, ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে, ডিবিসির সঙ্গেই থাকুন।